হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শৈবাল ও ছত্রাকের লেকচার পুরে আজকে আমরা কথা বলবো হচ্ছে ছত্রাকের জনন নিয়ে। তো তোমরা শৈবালের জননের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের জনন দেখছিলা, হচ্ছে অঙ্গজ, অযৌন এবং যৌন। ছত্রাকের জননের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা তিন ধরনের জনন লক্ষ্য করব। একটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন মূলত হবে দৈহিক অঙ্গের মাধ্যমে। আর একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন হবে আমরা জানি হচ্ছে কিসের মাধ্যমে? স্পুরের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় অযৌন জনন? স্পুরের মাধ্যমে। আরেকটা হচ্ছে ভাইয়া যৌন জনন, যেটা হচ্ছে উন্নত প্রকৃতির জনন, যেটা হচ্ছে গ্যামেটের মাধ্যমে। অর্থাৎ গ্যামেট হচ্ছে কি? শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ পুংজননকোষ এবং স্ত্রী জননকোষের মাধ্যমে। তাহলে আমরা কয় ধরনের জনন লক্ষ্য করলাম? অঙ্গজ জনন, অযৌন জনন এবং হচ্ছে যৌন জনন। এই তিন টাইপের জনন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এই লেকচারে। তার আগে আমরা একটু জেনে নিই হচ্ছে ছত্রাককে, কিন্তু ছত্রাকের তোমার যে দৈহিক অংশের প্রজনন অঙ্গ গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। ছত্রাককে দুই ভাগে ভাগ করা হয়েছে তাদের প্রজনন অঙ্গ গঠনের ভিত্তিতে, ঠিক আছে? এই দুই ভাগে কি কি? একটা হচ্ছে হলুকার্পিক ছত্রাক। হলুকার্পিক ছত্রাক, দেখো হলুকার্পিক ছত্রাক কাকে বলবা? হলু শব্দের অর্থ হচ্ছে এখানে সম্পূর্ণ, আর কার্পিক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফল, ফল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রজননের অংশ, ঠিক আছে? তাহলে হলু শব্দ অর্থ সম্পূর্ণ। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যদি যে সকল ছত্রাকের ক্ষেত্রে, তাহলে আমরা লিখি যে সকল ছত্রাকের সমস্ত দেহ জননে অংশ নেই, তাকে আমরা বলবো কি? হলুকার্পিক ছত্রাক। আরেকটা ছত্রাক হচ্ছে ভাই হলুকার্পিক ছত্রাকের যে তোমার আরেকটা ছত্রাক হচ্ছে দেখো ইউকার্পিক ছত্রাক। ইউকার্পিক ছত্রাক। তো ইউকার্পিক ছত্রাক আসলে আমরা কাকে বলবো? দেখো ইউকার্পিক ছত্রাকের ইউ অর্থ হচ্ছে ট্রু বা সত্য, মানে তার একটা প্রজনন অংশ থাকবে, যেটা আরেকটা থাকবে দৈহিক অংশ, মানে প্রজনন অংশটা হচ্ছে শুধু প্রজননের জন্যই ব্যবহার হবে। কার্পিক মানে হচ্ছে ফল বা প্রজননের অংশ বোঝায়। তাহলে ইউকার্পিক ছত্রাক কাকে বলবো? যে সকল ছত্রাকের দৈহিক অংশ ও প্রজনন অংশ পৃথক। ছত্রাকের দৈহিক অংশ ও প্রজনন অংশ পৃথক বা জনন অংশ পৃথক, তাদেরকে আমরা বলবো ইউকার্পিক ছত্রাক, ঠিক আছে? যেমন ধরো আমরা হচ্ছে এইভাবে ব্যাঙের ছাতার মতো যে গঠনগুলো দেখি, এগুলা মূলত হচ্ছে ছত্রাকের প্রজনন অংশ, তাই না? আর ছত্রাকের মূল দেহটা থাকে মাটির নিচে, যেটা হচ্ছে মাইসেলিয়াম, এটা হচ্ছে মূল দেহ। তাহলে মূল দেহ এটা হচ্ছে দৈহিক অংশ, আর এটা হচ্ছে জনন অংশ, ঠিক আছে? এটার মধ্যে উৎপন্ন হয় হচ্ছে স্পুর, আর স্পুর থেকে নতুন ছত্রাকের মাইসেলিয়াম তৈরি হতে পারে, নতুন ছত্রাক তৈরি হতে পারে। তাহলে দেখো তো, এই যে তোমার জননের অংশ একটা, দৈহিক অংশ একটা, মানে আলাদা, জনন অংশ এবং দৈহিক অংশ হচ্ছে আলাদা। তাহলে এরকম হলে তখন বলবো আমরা ইউকার্পিক ছত্রাক। তাহলে হলুকার্পিক ছত্রাক এবং ইউকার্পিক ছত্রাক বলতে আসলে কি, কাদেরকে বোঝায়, এটা আমরা বুঝতে পারলাম আশা করি, ঠিক আছে? তাহলে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শৈবালের যে জননের মধ্যে, ছত্রাকের জননের মধ্যে অঙ্গজ জনন নিয়ে প্রথমে আমরা কথা বলবো। দেখো অঙ্গজ জননের মধ্যে আমরা দেখব হচ্ছে তিন ধরনের অঙ্গজ জনন দেখা যায়। একটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন, অর্থাৎ ছত্রাকের দেহ যদি কোনো কারণে খণ্ডায়িত হয়ে যায়, সেক্ষেত্রে দুইটা খণ্ড দুইটা ছত্রাকের দেহ তৈরি করবে। আরেকটা হচ্ছে তোমার দ্বিবিভাজন, এটা দেখা যায় হচ্ছে এককোষী ছত্রাকের ক্ষেত্রে দ্বিবিভাজন। আরেকটা দেখব হচ্ছে তোমার কুড়ি সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ কুড়ি বা মুকুল সৃষ্টির মাধ্যমে এই জননটা হবে। তাহলে আসো প্রথমত আমরা কথা বলবো হচ্ছে দৈহিক খণ্ডায়ন নিয়ে। এটা দৈহিক খণ্ডায়নটা হচ্ছে, ধরো এটা হচ্ছে ছত্রাকের একটা দেহ, অর্থাৎ ছত্রাকের এগুলো হচ্ছে শাখা পোশাকাযুক্ত হাইপি, এগুলোকে আমরা মাইসেলিয়াম বলি। তো মাইসেলিয়াম কোনো কারণে ধরো এক বা একাধিক খণ্ডে বিভক্ত হয়েছে, তখন প্রতিটি খণ্ড তোমার দুইটি ছত্রাকের দেহ তৈরি করবে, ঠিক আছে? প্রতিটি খণ্ড থেকে দুইটি ছত্রাক দেহ তৈরি হবে।
ঠিক আছে। তাহলে কোনো কারণে যদি ছত্রাকের দেহ কী হয়ে যায়, খণ্ডিত হয়ে যায়, এক বা একাধিক খণ্ডিত হয়ে যায়, প্রতিটি খণ্ড থেকে আলাদা আলাদা ছত্রাকের জন্ম হবে, যেটাকে বলবো আমরা দৈহিক খণ্ডায়নের মাধ্যমে জনন। যেহেতু এটা অঙ্গের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের অঙ্গজ জনন। একটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন মূলত হচ্ছে এক ধরনের কোষ বিভাজন। ধরো এটা হচ্ছে তোমার এটা দেখা যায় হচ্ছে এককোষী ছত্রাকের মধ্যে। এককোষী ছত্রাক হচ্ছে যেমন ধরো ইস্ট, এটা হচ্ছে ধরো ইস্ট। তাহলে এটা কোথায় দেখা যায়, এটা যদি আগে একটু লিখি, দ্বিবিভাজন দেখা যায় ইস্ট, এককোষী ছত্রাক, যেগুলোকে বলা হয় স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস। তাহলে খেয়াল রাখিও যে তোমার ইস্ট হচ্ছে স্যাকারোমাইসিস গণের ছত্রাক। যদি আমরা ইস্টের নাম শুনছি, কেক, পাউরুটি ইত্যাদি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় ফুলানোর জন্য। তো ইস্ট হচ্ছে মূলত কোন ধরনের ছত্রাক, স্যাকারোমাইসিস গণের ছত্রাক। যদি তোমাকে পরীক্ষা এমসিকিউতে অনেক সময় দেয় নিম্নের কোনটা ইস্ট, যদি স্যাকারোমাইসিস নামটা দেখো ওইটা দাগ দিয়ে দিবা। তাহলে স্যাকারোমাইসিস হচ্ছে মূলত কি, এককোষী ছত্রাক। এই ছত্রাকগুলো দ্বিবিভাজন। দ্বিবিভাজন এক ধরনের হচ্ছে কোষ বিভাজন। প্রথমে তার নিউক্লিয়াসটা কি হয়, বিভাজিত হয়ে একটা থেকে দুইটা নিউক্লিয়াস হয়, ঠিক আছে, একটা থেকে দুইটা নিউক্লিয়াস হয়। তাহলে এই দুইটা নিউক্লিয়াস হওয়ার পর, অর্থাৎ প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপর এই যে কোষটা মাঝ বরাবর কী হতে থাকে, বিভক্ত হতে থাকে, ঠিক আছে। এরপর একটা কোষ থেকে কি দুইটা অপত্য কোষ বা দুইটা ইস্ট জন্ম হয়। তাহলে দ্বিবিভাজনের মাধ্যমে, অর্থাৎ এককোষী ছত্রাক যেমন ইস্ট, ঠিক আছে, তাদের কোষটা বিভাজনের মাধ্যমে নতুন ছত্রাক জন্ম দিতে পারে। আচ্ছা, এটা ইস্টের সেম। এখানে আমরা যে কুড়ি সৃষ্টি দেখব, কুড়ি সৃষ্টি এই ব্যাপারটাও আমরা দেখব হচ্ছে আসলে কার মধ্যে, এটাও ইস্টের মধ্যে লক্ষ্য করব, ঠিক আছে। তাহলে কুড়ি সৃষ্টি এই ঘটনা কোথায় দেখা যায়, এককোষী ছত্রাক কার মধ্যে, ইস্টের মধ্যে। যেমন এটা হচ্ছে একটা ইস্টের থেকে এরকম একটা উপবৃদ্ধি তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কুড়ি বা বাট বলা হয়। এখন এই কুড়ি বা বাটটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হতে থাকে, ঠিক আছে। এবং একই সাথে এখান থেকে একটা নিউক্লিয়াস তোমার তৈরি হয়ে, যেটা একটা কুড়ির ভিতরে প্রবেশ করে একটা মূল দেহে থাকে। এবং একসময় এই কুড়িটা দেহ থেকে আলাদা হয়ে যায়, ফলে দুইটা ছত্রাক কোষের বা ইস্টের জন্ম হলো, ঠিক আছে। তাহলে এভাবে কুড়ি সৃষ্টির মাধ্যমে ইস্ট বা স্যাকারোমাইসিসরা বংশবৃদ্ধি করতে পারে। তাহলে আমরা দেখলাম দৈহিক খণ্ডায়ন। দৈহিক খণ্ডায়ন দেখা যায় কার মধ্যে, যেমন ধরো রাইজোফাস নামক ছত্রাকের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তারপর তোমার দেখা যায় হচ্ছে ফিনিসেলিয়ামের মধ্যে দেখা যায়, ঠিক আছে। ফিনিসেলিয়াম ছত্রাকের মধ্যে দেখব, ফিনিসেলিয়াম। এই ছত্রাকগুলোর মধ্যে আমরা দৈহিক খণ্ডায়ন দেখব। আর দ্বিবিভাজন ও কুড়ি সৃষ্টি দেখা যায় কার মধ্যে, ইস্ট নামক এককোষী ছত্রাকের মধ্যে। তাহলে আশা করি এই অঙ্গজ জননটা আমরা বুঝলাম। এরপর এটা গুরুত্বপূর্ণ জনন হচ্ছে ওজোন জনন, ঠিক আছে। তো ওজোন জনন কিসের মাধ্যমে হয়, এটা আমরা সবাই জানি। ওজোন জনন হয় স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে ওজোন জনন হয়, স্পোরের মাধ্যমে। ওজোন জনন হয় কার মাধ্যমে, স্পোরের মাধ্যমে। এটা একটু মনে রাখবো, স্পোরকে ওজোন জননের একক বলো, তাই না। আচ্ছা, এখন ছত্রাকের মধ্যে সাধারণত কত ধরনের স্পোর তুমি দেখতে পাবা, স্পোর বা রেণু কত ধরনের দেখতে পাবা, সাধারণত দুই ধরনের স্পোর বা রেণু দেখবা, ঠিক আছে। কয় ধরনের, দুই ধরনের স্পোর বা রেণু দেখা যায়। একটাকে বলা হয় স্পোরাঞ্জিও স্পোর, যেগুলো আমরা বিস্তারিত কথা বলবো যেগুলো নিয়ে, স্পোরাঞ্জিও স্পোর, ওকে। আরেকটা দেখবো হচ্ছে তোমার কোনিডিয়া, একটা দেখবো কি কোনিডিয়া। সাধারণত এই দুই ধরনের স্পোর আমরা ছত্রাকের মধ্যে দেখব, যেগুলোর মাধ্যমে সে ওজোন জনন ঘটাবে। চলো আমরা স্পোরাঞ্জিও স্পোর কি, কোনিডিয়া কি, এগুলো এখন বিস্তারিত একটু কথা বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এখন কথা বলবো কি, স্পোরাঞ্জিও স্পোর এবং কি নিয়ে। প্রথমে কথা বলি স্পোরাঞ্জিও স্পোর নিয়ে। ধরো এটা হচ্ছে একটা ছত্রাকের হাইফা। এখন স্পোরাঞ্জিও স্পোর যখন তৈরি হয়, তখন ছত্রাকের হাইফা থেকে একটা বিশেষ এরকম শাখা তৈরি হয়, এবং এই শাখার অগ্রভাগটা একটু স্ফীত হয়ে যায় বা ফুলে যায়। আর এর উপরে তৈরি হয় হচ্ছে একটা বিশেষ থলের মতো গঠন, ঠিক আছে। এই থলের মতো গঠনটা, ঠিক আছে, কার উপরে, এই যে বিশেষ এই শাখাটার উপরে কি তৈরি হলো, একটা বিশেষ থলের মতো স্ট্রাকচার তৈরি হলো, যেটাকে বলা হয় তাকে স্পোরাঞ্জিয়াম। কেন এটাকে স্পোরাঞ্জিয়াম বলতেছে, এনজিয়াম বা এনজিয়ন শব্দের অর্থ হচ্ছে থলে। কার থলে, স্পোরের থলে। তার মানে এর ভিতরে কি থাকবে, স্পোর জন্মাবে। এর ভিতরে কি জন্মাবে, স্পোর জন্মাবে। এগুলা ধরো হচ্ছে স্পোর। তাহলে দেখো, এই যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে, স্পোরাঞ্জিয়াম নামক থলের ভিতরে যে স্পোরগুলা জন্মাচ্ছে, সেইগুলাকে আমরা বলবো হচ্ছে স্পোরাঞ্জিও স্পোর। সেগুলোকে আমরা কি বলবো,
এসপোরাঞ্জিও স্পোর। তাহলে এসপোরাঞ্জিও স্পোর কাকে বলবা? যে সকল স্পোর কোথায় জন্ম হয়? যে সকল স্পোর স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলবো? এসপোরাঞ্জিও স্পোর বলবো। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়াম নামক তোমার বিশেষ গঠনের ভিতরে যে স্পোরগুলো জন্ম নেবে তাদেরকে বলবো আমরা স্পোরাঞ্জিও স্পোর। এখন এই স্পোরাঞ্জিও স্পোর কিন্তু আবার দুই ধরনের দেখা যায়। একটাকে বলা হয় জুস্পোর। তোমরা বুঝতে পারছো ছত্রাকের মধ্যে তোমরা এই শৈবালের মধ্যে দেখছো জুস্পোর কারা? জুস্পোর হচ্ছে যাদের মধ্যে প্লাজালা থাকে। ঠিক আছে, যে সমস্ত স্পোরের মধ্যে প্লাজালা থাকে। তাহলে স্পোরাঞ্জিও স্পোরের মধ্যে যাদের প্লাজালা থাকবে তাদেরকে বলবা তুমি জুস্পোর। ঠিক আছে, এই জুস্পোর তৈরির এই ব্যাপারটা দেখা যায় হচ্ছে কার মধ্যে? একটা বিশেষ ছত্রাকের মধ্যে, যেমন ধরো দেখা যায় হচ্ছে সেপ্রোলেগনিয়া নামক ছত্রাকের মধ্যে জুস্পোর তৈরি দেখা যায়। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর কি? অ্যাপ্লানোস্পোর হচ্ছে যার যে সমস্ত স্পোরের মধ্যে কি থাকবে না? প্লাজালা থাকবে না, সে ধরনের স্পোরকে, প্লাজালা নেই অর্থাৎ তারা সচল নয়, এ ধরনের স্পোরাঞ্জিও স্পোরকে আমরা কি বলবো? অ্যাপ্লানোস্পোর। তাহলে মনে রাখিও যে স্পোরাঞ্জিও স্পোর কারা? যে সমস্ত স্পোর স্পোরাঞ্জিয়াম নামক গঠনের ভিতরে জন্ম নিবে তারা হচ্ছে স্পোরাঞ্জিও স্পোর ছত্রাকের ক্ষেত্রে। স্পোরাঞ্জিও স্পোরের মধ্যে যাদের প্লাজালা থাকবে, চলাচল করতে পারবে, তারা জুস্পোর। স্পোরাঞ্জিও স্পোরগুলোর মধ্যে যদি প্লাজালা না থাকে তখন বলবো অ্যাপ্লানোস্পোর। তো এই অ্যাপ্লানোস্পোর দেখা যায় হচ্ছে সাধারণত মিওকোর নামক ছত্রাকের মধ্যে। তাহলে আশা করি আমরা স্পোরাঞ্জিও স্পোর ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে স্পোরাঞ্জিও স্পোর কারা? স্পোরাঞ্জিও স্পোর হচ্ছে যে সকল স্পোর স্পোরাঞ্জিয়াম নামক গঠনের অভ্যন্তরে সৃষ্টি হয়। ঠিক আছে, এখন আসো আমরা দ্বিতীয় যেই স্পোর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনিডিয়া। ঠিক আছে, এখন কি নিয়ে কথা বলবো আমরা? কনিডিয়া। আচ্ছা চলো এখন কথা বলবো হচ্ছে কনিডিয়া নামক স্পোর নিয়ে। ঠিক আছে, কনিডিয়া। দেখো কনিডিয়া কি? কনিডিয়াও ঠিক তৈরি হয় হচ্ছে হাইফার একটা বিশেষ শাখার অগ্রভাগে। ধরো এটা হচ্ছে একটা হাইফা, ছত্রাকের একটা হাইফা, যে হাইফার একটা বিশেষ শাখা, যে শাখার যে প্রান্তভাগটা, শেষ ভাগটা এরকম একটা স্ফীত গঠন তৈরি করে, তাহলে ছত্রাকের হাইফা থেকে একটা শাখা বের হবে, যে শাখার অগ্রভাগটা এরকম একটা স্ফীত গঠন তৈরি করবে, এবং যেই স্ফীত গঠনের উপর আমরা অনেকগুলা স্পোর এরকম চেনের মতো একটার পর একটা যুক্ত থাকতে দেখব। এগুলো হচ্ছে কতগুলা স্পোর। তাহলে যে স্পোরগুলা এরকম চেইনের মতো কি আছে, একটার পর একটা সজ্জিত আছে। তাহলে দেখো এই স্পোরগুলোকে বলা হচ্ছে কনিডিও স্পোর। দেখো তাহলে কি কনিডিও স্পোর কারা? এটা যদি আমরা একটু সংজ্ঞা দিই। আচ্ছা তার আগে একটা কথা বলি, এই যে শাখার উপর এই কনিডিয়া নামক স্পোরগুলা জন্ম নিছে, এই শাখাটাকে বলা হয় থাকে কনিডিওফোর। তাহলে এই শাখার নাম হচ্ছে কনিডিওফোর। তাহলে এই কনিডিওফোর নামক শাখার অগ্রভাগে যে চেইনের মতো যে স্পোরগুলো জন্ম নিছে এগুলাকে বলবো আমরা কনিডিয়া। তাহলে কনিডিয়ার যদি সংজ্ঞা দিতে হয় তাহলে কি বলবা? হচ্ছে কনিডিয়ার সংজ্ঞা যদি দিতে হয় কি বলবা? কনিডিওফোর নামক বিশেষ হাইফার অগ্রভাগে উৎপন্ন স্পোরকে কি বলা হয়? কনিডিয়া বলে। স্পোরকে কি বলে? কনিডিয়া বলে। তাহলে আশা করি কনিডিয়া কাকে বলে এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে যে কনিডিয়া হচ্ছে কিছু স্পোর যেগুলো কার উপর জন্মাবে? কনিডিওফোর নামক একটা শাখার অগ্রভাগে এরকম চেইনের মতো জন্মাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে এই যে কনিডিয়াটা এটা কোন ছত্রাকের মধ্যে দেখা যায়? সাধারণত এটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাসপারজিলাস নামক ছত্রাকের মধ্যে দেখবা এরকম কনিডিয়া জন্ম নিচ্ছে, কনিডিয়া নামক স্পোর জন্ম নিচ্ছে। তারপর দেখা যায় ফিনিসিলিয়ামের মধ্যেও কনিডিয়া জন্মাতে থাকবে। এখন এই কনিডিয়াগুলা এখান থেকে স্পোরগুলো এখান থেকে আলাদা হয়ে তোমার পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের দেহ তথা মাইসেলিয়াম
তৈরি করতে পারবে, নতুন একটা ছত্রাক দেহ তথা মাইসেলিয়াম তৈরি করতে পারবে। সো এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা দুই ধরনের স্পোরের কথা বললাম ছত্রাকের মধ্যে পাবো, সেগুলো হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর আর একটা হচ্ছে কি কনিডিয়া। স্পোরাঞ্জিওস্পোরের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে জুওস্পোর প্লাজেলা থাকলে, একটা হচ্ছে প্লানোস্পোর। এছাড়াও ছত্রাকের মধ্যে আরও স্পোরের মতো আরও কিছু গঠন দেখা যায়, যেমন ধরো স্পোরের মতো আরেকটা গঠন দেখা যায় ছত্রাকের মধ্যে, সেটা হচ্ছে বলা হয় হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। এটা নিয়ে আমরা একটু কথা বলি। ক্ল্যামাইডোস্পোর, দেখো এখন ক্ল্যামাইডোস্পোর এটা কি, যে স্পোর যদি তোমার পুরো আবরণ দ্বারা আবৃত হয়, ধরো এটা হচ্ছে একটা স্পোর, যে স্পোরটা প্রতিকূল পরিবেশের কারণে তার চারপাশে একটা পুরো আবরণ দ্বারা তৈরি করেছে, যেটা দ্বারা সে আবৃত আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে পুরো আবরণ দ্বারা আবৃত, আবরণ দ্বারা আবৃত স্পোরকে কি বলা হয়, স্পোরকে ক্ল্যামাইডোস্পোর বলে। ক্ল্যামাইডোস্পোর সাধারণত ক্ল্যামাইডোস্পোর বলে। তাহলে ক্ল্যামাইডোস্পোর পুরো আবরণ কেন বেষ্টিত হলো, কারণ সে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার জন্য, প্রতিকূল পরিবেশ শেষে এই ক্ল্যামাইডোস্পোর চাইলে তোমার পুরো আবরণটা থেকে বের হয়ে নতুন ছত্রাকের দেহ তথা হাইপি, শাখা প্রশাখাযুক্ত হাইপি তথা মাইসেলিয়াম গঠন করতে পারে। অর্থাৎ নতুন ছত্রাকের দেহ, মাইসেলিয়াম মানে কি ছত্রাক, ঠিক আছে, মাইসেলিয়ামই হলো ছত্রাকের মূল দেহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরো আবরণ দ্বারা আবৃত স্পোরকে আমরা কি বলবো, ক্ল্যামাইডোস্পোর। এই ক্ল্যামাইডোস্পোরটা তোমরা দেখতে, কারা কারা ক্ল্যামাইডোস্পোর দেখা যায় কোথায় কোথায়, সে বলতে পারে আমরা মিউখুর নামক ছত্রাকের মধ্যে ক্ল্যামাইডোস্পোর আমরা দেখতে পাবো। তারপর দেখা যায় হচ্ছে ফিউজেরিয়াম নামক ছত্রাকের মধ্যেও ক্ল্যামাইডোস্পোর দেখা যায়। আচ্ছা, এরপর আরেকটা বিশেষ গঠন আমরা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ওইডিয়া। কি বলা হয়, ওইডিয়া, ঠিক আছে। ওইডিয়া নামক একটা বিশেষ গঠন আছে, যার মাধ্যমেও ছত্রাক বংশবিস্তার করতে পারে। ওইডিয়া জিনিসটা কি দেখো, ধরো এটা হচ্ছে একটা ছত্রাকের হাইপার কুশ, ঠিক আছে, ছত্রাকের হাইপার কি কুশ। এখন এই ছত্রাকের হাইপার কুশগুলোর মধ্যে ধরো প্রস্থপ্রাচীর তৈরি হলো, ঠিক আছে, মাঝখানে প্রস্থপ্রাচীর তৈরি হলো। প্রস্থপ্রাচীর তৈরির মাধ্যমে এই কুশগুলা ধরো কী হয়ে গেল, আলাদা হয়ে গেল, খণ্ডিত হয়ে গেল। এখন এই খণ্ডগুলোকে তোমরা বলবা হচ্ছে ওইডিয়া। তাহলে ছত্রাকের হাইপার মধ্যে প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে যে ছোটো ছোটো খণ্ড তৈরি করে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো ওইডিয়া। ওইডিয়া কি, তাহলে ছত্রাকের হাইফাই বা হাইপাতে প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে, প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে যে ছোট ছোট খণ্ড তৈরি হয় তাকে আমরা ওইডিয়া বলবো। এখন ওইডিয়া দিয়ে কি করে, ওইডিয়াগুলো পরবর্তীতে নতুন ছত্রাকের জন্ম দিতে পারে, নতুন ছত্রাক তৈরি করতে পারে, ঠিক আছে, তাকে আমরা ওইডিয়া বলি। পরবর্তীতে ওইডিয়া থেকে কি হতে পারে, নতুন ছত্রাকের মাইসেলিয়াম তৈরি হতে পারে। তাহলে তোমার ওইডিয়া সৃষ্টির মাধ্যমে যে বংশবিস্তার এটা দেখা যায় কফ্রিনাস টোগোফাস নামক একটা ছত্রাকের মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে খেয়াল করো তো কয় ধরনের আমরা পড়লাম। সাধারণত স্পোর হচ্ছে দুই ধরনের, এটা মনে রাখিও, স্পোরাঞ্জিওস্পোর এবং কনিডিয়া। স্পোরাঞ্জিয়ামের ভিতরে জন্মানো স্পোরকে স্পোরাঞ্জিওস্পোর, আর কনিডিয়া কি, কনিডিওফোর নামক বিশেষ হাইপার অগ্রভাগে জন্মানো স্পোরকে কনিডিয়া বলবো। এছাড়াও আর বাকি দুইটা হচ্ছে ক্ল্যামাইডোস্পোর কি, পুরো আবরণ দ্বারা আবৃত স্পোরকে ক্ল্যামাইডোস্পোর বলবো, আর ওইডিয়া কি, ছত্রাকের হাইপের মধ্যে প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে যে ছোটো ছোটো খণ্ডগুলো তৈরি হবে, যারা পরবর্তীতে নতুন ছত্রাক দেহ তৈরি করতে পারে, তারা হচ্ছে ওইডিয়া। তাহলে এই হচ্ছে আমাদের যৌনজনন নিয়ে কথা। এরপর আমরা কথা বলবো হচ্ছে ছত্রাকের যৌনজনন নিয়ে। সো তোমরা জানো হচ্ছে ছত্রাকের যৌনজনন কিসের মাধ্যমে হবে, ছত্রাকের যৌনজনন হবে স্পোরের মাধ্যমে,
সরি জনন কোষের মাধ্যমে, গ্যামেটের মাধ্যমে। যৌনজনন কিসের মাধ্যমে হবে? গ্যামিট বা জনন কোষের মাধ্যমে। যৌনজনন হবে গ্যামিট বা জনন কোষের মাধ্যমে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে, ঠিক আছে? ছত্রাকের যৌনজনন হবে। এখন এই গ্যামিট যার ভিতরে উৎপন্ন হবে তাকে বলবো গ্যামিটেনজিয়াম। তাহলে গ্যামিটেনজিয়ামে উৎপন্ন হয়। তাহলে গ্যামিট কোথায় উৎপন্ন হয়? গ্যামিটেনজিয়ামে উৎপন্ন হয়। এখন মনে রাখবে এই গ্যামিটেনজিয়াম হচ্ছে দুই ধরনের। খেয়াল করো, গ্যামিটেনজিয়াম দুই ধরনের। যেই গ্যামিটেনজিয়ামের ভিতরে পুন গ্যামেট তৈরি হবে, ঠিক আছে, পুন জনন কোষ তৈরি হবে, তাকে বলবো আমরা অ্যান্থেরিডিয়াম। আর যেই গ্যামিটেনজিয়ামের ভিতরে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু তৈরি হবে তাকে বলবো আমরা ওগোনিয়াম। তাকে কি বলবো? ওগোনিয়াম, ঠিক আছে? তাহলে অ্যান্থেরিডিয়াম হচ্ছে কোন ধরনের গ্যামিটেনজিয়াম? যার ভিতরে কি তৈরি হবে? পুন গ্যামেট তৈরি হবে। যার ভিতরে কি তৈরি হবে? পুন গ্যামেট তৈরি হবে। আর ওগোনিয়াম হচ্ছে যার ভিতরে কি তৈরি হবে? স্ত্রী গ্যামেট তৈরি হবে, তাকে আমরা কি বলবো? ওগোনিয়াম। তাহলে আমরা কি বুঝলাম? যৌনজনন হবে গ্যামিট বা জনন কোষের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে। তো গ্যামিট যার ভিতরে উৎপন্ন হবে তাকে বলবো গ্যামিটেনজিয়াম। এনজিওন শব্দের অর্থ হচ্ছে থলের মতো, মানে একটা গঠন, বিশেষ গঠনের ভিতরে যেখানে গ্যামিট তৈরি হবে সেটাকে বলবো গ্যামিটেনজিয়াম, ঠিক আছে? স্পুর যেখানে উৎপন্ন হয় সেটাকে বলবো স্পোরাঞ্জিয়াম। গ্যামিট যেখানে উৎপন্ন হয় সেটাকে বলতেছে গ্যামিটেনজিয়াম। তাহলে গ্যামিটেনজিয়াম হচ্ছে দুই প্রকার। পুন গ্যামিট যে গ্যামিটেনজিয়ামে উৎপন্ন হবে সেটাকে বলবো অ্যান্থেরিডিয়াম, আর যেখানে ডিম্বাণু উৎপন্ন হবে, স্ত্রী গ্যামিট উৎপন্ন হবে, সেখানে বলবো ওগোনিয়াম, ঠিক আছে? এখন আসো ছত্রাকের যৌনজননটা যদি আমরা একটু কথা বলতে চাই ছত্রাকের যৌনজনন নিয়ে বিস্তারিত, তাহলে আমরা কথা বলতেছি কি নিয়ে? ছত্রাকের যৌনজনন নিয়ে, ঠিক আছে? ছত্রাকের কি নিয়ে কথা বলতেছি? যৌনজনন। চলো, ধরো এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ছত্রাকের জনন কোষ। তারা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে দেখতে একই রকম। ধরো আইসোগেমি এ ধরনের হলে আমরা আইসোগেমি বলি। জনন কোষ দুটার যদি আকার আকৃতিতে একই রকম হয়। এখন এটার মধ্যে ধরো একটা শুক্রাণু প্লাস দিয়ে দিলাম, একটা হচ্ছে ডিম্বাণু। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলিত হবে। শুক্রাণু ডিম্বাণু দুইটা একসাথে কী হবে? মিলিত হবে। দুইটা একসাথে মিলিত হওয়ার পর দেখা যাবে তাদের যে নিউক্লিয়াসটা আছে সেটা মিলিত হয় নাই, কিন্তু তাদের যে প্রোটোপ্লাজম সেটা মিলিত হয়েছে। তার মানে যেহেতু দেখো, খেয়াল করো, যেহেতু এখানে তোমার নিউক্লিয়াস মিলিত হয় নাই কিন্তু প্রোটোপ্লাজমটা মিলিত হয়েছে, না আমরা এই ধরনের মিলনকে বলবো প্লাজমোগেমি। কি বলবো এটাকে? প্লাজমোগেমি। তাহলে দেখো প্রথমে কি হলো? প্লাজমোগেমি। দুইটা গ্যামেট, ঠিক আছে, পুন গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়ে হবে, কিন্তু প্রোটোপ্লাজম মিলিত হবে, কিন্তু প্রোটোপ্লাস মিলিত হবে, কিন্তু নিউক্লিয়াস মিলিত হবে না। এরপরে আমরা কি লক্ষ্য করব? দেখো এরপরে দেখব পরবর্তীতে তাদের যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা মিলিত হবে। তাহলে নিউক্লিয়াস যেহেতু মিলিত হবে এটাকে বলবো ক্যারিওগেমি। তোমরা জানো ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাই না? তাহলে এখানে কি করছে ভাই বলো তো? ক্যারিওগেমি। ক্যারিওগেমি মানে কি? নিউক্লিয়াসের মিলন। নিউক্লিয়াসের মিলনকে আমরা কি বলবো? ক্যারিওগেমি। তাহলে প্রথমে প্লাজমোগেমি হবে, প্রোটোপ্লাস মিলিত হবে, তারপর নিউক্লিয়াস মিলিত হবে, এটাকে বলবো ক্যারিওগেমি। ক্যারিওগেমি হওয়ার পর তৈরি হবে, এটা হচ্ছে ভাই কি তৈরি হলো? জাইগোট। এটা হচ্ছে কি? ক্যারিওগেমি হওয়ার পর এটা কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো, বুঝছো? এখন এই জাইগোটটা এরপর জাইগোটের মধ্যে এরপর দেখা যাবে মিউসিস বিভাজন হবে। জাইগোট হচ্ছে কত ফ্লয়েড? জাইগোট হচ্ছে, মনে রাখি, এটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? এটা ছিল হ্যাপ্লয়েড, জাইগোট হলো এখন কি? ডিপ্লয়েড। এখন এই ডিপ্লয়েড অবস্থায় মিউসিস হবে। মিউসিসের পর আমরা দেখব হচ্ছে এখানে কিছু স্পোর তৈরি হবে। মিউসিসের পর এখানে কি দেখব? মিউসিসের মাধ্যমে কিছু কি তৈরি হলো? স্পোর তৈরি হলো, ঠিক আছে? এবং এই স্পোরগুলো হচ্ছে আবার হ্যাপ্লয়েড, যেহেতু এখানে জাইগোটের মধ্যে কি করছে? মিউসিস ঘটছে, ঠিক আছে? তাহলে মিউসিস হওয়ার কারণে ডিপ্লয়েড জাইগোট থেকে কি তৈরি হলো? হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো। এবং এই স্পোরগুলা অঙ্কুরিত হয়ে পরবর্তীতে আমরা কি দেখব? এই স্পোরগুলা থেকে পরবর্তীতে দেখা যাবে নতুন ছত্রাকের কি তৈরি হবে? দেহ তথা মাইসিলিয়াম তৈরি হবে। তাহলে এটা হচ্ছে নতুন ছত্রাক, অর্থাৎ ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হলো। আচ্ছা, আমরা বলি নতুন ছত্রাক তৈরি হলো, ঠিক আছে? আবার ছত্রাক থেকে আবার পুনরায় গ্যামেট তৈরি হবে। গ্যামেটগুলো আবার প্লাজমোগেমি, দেন ক্যারিওগেমি, দেন জাইগোট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে নতুন ছত্রাক বা
ফাঙ্গাসের দেহ অর্থাৎ পাঞ্জাই বা ফাঙ্গাস বলে ছত্রাককে উৎপন্ন হলো। এখন খেয়াল করো তো ভাই, তাহলে এখানে যৌনজননটা কয়টা অংশে ভাগ করতে পারি? ছত্রাকের যৌনজননকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লাজমোগেমি, তো প্লাজমোগেমি কি? প্লাজমোগেমি হচ্ছে কার মিলন? প্রোটোপ্লাস্টের মিলন, ঠিক আছে। তাহলে জননকোষ দুইটার প্রথমে প্রোটোপ্লাস্ট মিলিত হবে, এটাকে বলবো প্লাজমোগেমি। তারপর মিলিত হবে নিউক্লিয়াস, যেটাকে আমরা বলবো ক্যারিওগেমি। এটাকে কি বলবো? ক্যারিওগেমি। তারপর ক্যারিওগেমি হওয়ার পর আমরা দেখলাম হচ্ছে মিওসিস, ঠিক আছে। তাহলে এই তিনটা ভাগে ভাগ করা যায় ছত্রাকের যৌনজননকে, প্লাজমোগেমি, ক্যারিওগেমি, এরপর হচ্ছে কি মিওসিসের মাধ্যমে ছত্রাকের যৌনজনন হবে, ঠিক আছে। আচ্ছা, কোনো ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে, দেখো যদি একটু লক্ষ্য করি, কোনো ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে যেই তোমার স্পুর দেখলাম, ঠিক আছে, সরি জাইগোট দেখলাম, জাইগোট থেকে স্পুর উৎপন্ন হয়। তো জাইগোট থেকে কিভাবে স্পুরটা উৎপন্ন হয়? ধরো এটা হচ্ছে জাইগোট। কোনো ছত্রাকের ক্ষেত্রে এই জাইগোটটা একটা বিশেষ গঠন তৈরি করে, এই রকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় বেসিডিয়াম, ঠিক আছে। এটাকে কি বলা হয়? বেসিডিয়াম। তাহলে জাইগোট কি তৈরি করে? বেসিডিয়াম নামক একটা গঠন তৈরি করে কোনো ছত্রাকে, এবং এই বেসিডিয়ামের অগ্রভাগে তৈরি হয় কিছু স্পুর। এই স্পুরগুলোকে আমরা বলবো হচ্ছে কি বেসিডিও স্পুর। এগুলাকে কি বলা হয়? বেসিডিও স্পুর। তাহলে এই ধরনের বেসিডিয়াম তৈরি হলো একটা স্ট্রাকচার গঠন, ঠিক আছে। এই বেসিডিয়ামের উপর তৈরি হলো বেসিডিও স্পুর। এইরকম দেখা যায় কোথায়? দেখো বেসিডিও মাইকোটা বিভাগের ছত্রাকের মধ্যে, ঠিক আছে, বেসিডিও মাইকোটার মধ্যে। তাহলে কোন বিভাগের ছত্রাকের মধ্যে আমরা বেসিডিয়াম তৈরি হবে, তার উপর স্পুর তৈরি হবে, সেটা হচ্ছে বেসিডিও মাইকোটার মধ্যে, ঠিক আছে। বেসিডিও মাইকোটার অপর নাম হচ্ছে, বা এদেরকে ক্লাব পাঞ্জাইও বলে। কেন? ক্লাব শব্দের অর্থ হচ্ছে ভাই মানে গদাকার কিছু। দেখো একটা লাঠি বা গদার অগ্রভাগে এরকম মোটা থাকে, নিচেরটা সরু থাকে, ঠিক আছে। সো এখানে বেসিডিয়ামটাও দেখতে কিসের মতো? এই যে এরকম গদাকার স্ট্রাকচার, ঠিক আছে। সেজন্য বেসিডিয়াম সৃষ্টি হওয়ার কারণে বেসিডিও মাইকোটা বিভাগের ছত্রাকদেরকে ক্লাব পাঞ্জাইও বলা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখব? জাইগোট থেকে বেসিডিয়াম তৈরি হবে, বেসিডিয়ামের উপর বেসিডিও স্পুর তৈরি হবে। এটা কোথায় দেখব? বেসিডিও মাইকোটা বা ক্লাব পাঞ্জাইতে। আর অনেক ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে জাইগোট থেকে এরকম একটা বিশেষ নল তৈরি হবে, এই নলের ভিতরেই স্পুর তৈরি হবে। নলের ভিতরে কি তৈরি হবে? স্পুর তৈরি হবে, ঠিক আছে। এই নলটাকে বলবো হচ্ছে অ্যাসকাস। কি বলা হয়? অ্যাসকাস। আর অ্যাসকাসের ভিতরে স্পুর তৈরি হচ্ছে, যেগুলোকে বলা হয় অ্যাসকোস্পুর। তাহলে এই ধরনের আমরা কার ক্ষেত্রে দেখব? অ্যাসকাস তৈরি হবে, একটা বিশেষ নল তৈরি হবে, নলের ভিতরে আমরা স্পুর দেখবো, যেগুলোকে অ্যাসকোস্পুর বলবো। এই ব্যাপারটা দেখা যায় হচ্ছে অ্যাসকোমাইকোটা। কাদের মধ্যে? অ্যাসকোমাইকোটা বিভাগের ছত্রাকের মধ্যে। তাহলে দেখো আমরা জাইগোট থেকে বেসিডিও মাইকোটা ছত্রাকের ক্ষেত্রে দেখবো একটা বেসিডিয়াম তৈরি হবে, তার উপরে স্পুর তৈরি হবে, আর স্পুরগুলো পরবর্তীতে নতুন ছত্রাক তৈরি করবে। আর অ্যাসকোমাইকোটা নামক ছত্রাকের মধ্যে আমরা কি দেখব? প্রথমে কি তৈরি হবে? অ্যাসকাস নামক একটা নল, আর এই অ্যাসকাস নামক নলের ভিতরে তৈরি হবে অ্যাসকোস্পোর, ঠিক আছে। এই হলো আমাদের ছত্রাকের যৌনজন, ঠিক আছে। একটা বিষয় বলি, কিছু ছত্রাকের ক্ষেত্রে একটা বিশেষ ঘটনা দেখা যায়, সেটা হচ্ছে দুইটা ভিন্নধর্মী হাইফা। ধরো এটা হচ্ছে একটা হাইফা, এগুলো হচ্ছে ধরো হাইফার কোষ, ঠিক আছে। এটা ধরো আরেকটা হাইফা, ঠিক আছে। কিছু ছত্রাকের ক্ষেত্রে এরকম একটা যৌনজনন প্রক্রিয়া দেখা যায়, ঠিক আছে, একটা হাইফা। তো হাইফার দুইটা কিন্তু পরস্পরের সাথে যে কোনো কোষ মিলিত হয়, এই জায়গায় ধরো মিলিত হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় যদি মিলিত হয়, দুইটা ভিন্নধর্মী হাইফা পরস্পরের সাথে মিলিত হয়, তাহলে এর মধ্যে কি থাকবে? দুইটা ভিন্নধর্মী নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। দুইটা ভিন্নধর্মী কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ প্রোটোপ্লাজমের মিলন হয়েছে, প্রোটোপ্লাস্টের মিলন হয়েছে, কিন্তু নিউক্লিয়াসের মিলন হয়নি। এখন ধরো এখান থেকে নতুন একটা হাইফি তৈরি হলো, এবং হাইফির কোষগুলোর ভিতরে দেখা যাচ্ছে হচ্ছে দুই ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ? দুই ধরনের ভিন্নধর্মী কোষ আছে। একটা কোষ আমরা দেখব হচ্ছে এই ছত্রাকের হাইপির, অন্য একটা কোষ হচ্ছে এই ছত্রাকের হাইপির। তাহলে খেয়াল করো যে নতুন ছত্রাক যে হাইফাটা তৈরি হলো, এখানে আমরা দুইটা ভিন্ন ধরনের
দুইটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই ধরনের হাইফি যদি তৈরি হয়, প্রথমে দুইটা ভিন্ন ধরনের হাইফা, একটাকে আমরা প্লাস অপরটাকে মাইনাস, এভাবে দুইটা ভিন্নধর্মী স্ট্রেন চিন্তা করতে পারি, ঠিক আছে। দুইটা ভিন্নধর্মী হাইফা কী করে, প্রথমে নিউক্লিয়াস মিলিত হয় না, কিন্তু প্রোটোপ্লাস্টটা মিলিত হয় এবং তৈরি করে হচ্ছে একটা 2 নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। পরবর্তীতে এখান থেকে নতুন একটা ধরো হাইফার জন্ম হলো, একটা সূত্রকার হাইফার জন্ম হলো, যে হাইফার ভিতরেও দুইটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস দুইটা কিন্তু 2 রকম, ঠিক আছে। এরকম হাইফিকে বলা হয় ডাইক্যারিওটিক হাইফ। ডাই মানে 2, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ডাইক্যারিওটিক হাইফা বলে এরকম হাইফাকে। আর এই অবস্থাটাকে যেহেতু দুইটা, আর এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাটাকে কি বলা হয় দেখো, এই অবস্থাকে বলা হয় ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন মানে হচ্ছে ডাই মানে 2, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ডাইক্যারিয়ন। অথবা এই অবস্থাকে বলে হচ্ছে হেটারোক্যারিয়ন। হেটারো কেন? কারণ এই যে দুইটা নিউক্লিয়াস আছে, দুইটা নিউক্লিয়াস কিন্তু একই রকম না, ভিন্নধর্মী। একটা হচ্ছে এই হাইফার, একটা হচ্ছে এই হাইফার, ঠিক আছে। সেজন্য এই ধরনের হাইফিকে হেটারোক্যারিয়ন, ক্যারিওটিক হাইফি বা হেটারোক্যারিয়নও বলে হাইফির অবস্থাকে। তাহলে মনে রাখিও যে ডাইক্যারিওটিক হাইফা বা হেটারোক্যারিওটিক হাইফা কি, অথবা ডাইক্যারিওটিক হাইফা কি বলবা হচ্ছে দুইটি ভিন্নধর্মী তোমার নিউক্লিয়াস নিয়ে গঠিত হাইফাকে আমরা কি বলবো, ডাইক্যারিওটিক হাইফা বলতে পারি। তাহলে পরবর্তীতে দেখা যায় এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে মিলিত হয়ে ক্যারিওগেমি হয়, ক্যারিওগেমি থেকে পরবর্তীতে জাইগোট তৈরি হয়, এরপর স্পোর তৈরি হয়ে নতুন ছত্রাকের জন্ম দিতে পারে। তাহলে এটা হচ্ছে আমরা বিশেষ একটা কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়, এটা তোমাদের বইয়ে উল্লেখ করছে। এমনি যৌনজনের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যৌনজন হচ্ছে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লাজমোগেমি, অর্থাৎ জননকোষের প্রোটোপ্লাস্টের মিলন হবে, কিন্তু নিউক্লিয়াসের মিলন হবে না, নিউক্লিয়াসের মিলন হবে গিয়ে পরে হবে, পরে নিউক্লিয়াসের মিলনকে আমরা বলবো ক্যারিওগেমি। ক্যারিওগেমির ফলে জাইগোট তৈরি হবে, জাইগোটটা ডিপ্লয়েড জাইগোটে মিউসিস হওয়ার মাধ্যমে কি তৈরি হবে, স্পোর, এবং এই স্পোর থেকে নতুন ছত্রাকের জন্ম হবে, ঠিক আছে। এভাবে হচ্ছে 3টা ভাগে 3টা ধাপে আমরা ভাগ করতে পারি যৌনজননকে। আবার জাইগোটের কিছু কিছু ক্ষেত্রে জাইগোট বেসিডিয়াম নামক একটা অংশ তৈরি করে, যার উপরে স্পোর তৈরি হয়, যেগুলোকে বলবো বেসিডিও স্পোর। এই ধরনের দেখা যায় হচ্ছে বেসিডিও মাইকোটা বা ক্লাব পাঞ্জাই এই বিভাগের ছত্রাকের মধ্যে। আর কোনো কোনো ক্ষেত্রে জাইগোট তৈরি করে একটা নলের মতো গঠন, যেটাকে বলা হচ্ছে অ্যাসকাস, এবং অ্যাসকাসের ভিতরে তৈরি হয় কিছু স্পোর, যেগুলোকে বলা হয় অ্যাসকোস্পোর। এই ধরনের দেখা যায় হচ্ছে অ্যাসকোমাইকোটা বিভাগের ছত্রাকের মধ্যে। তা আশা করি তোমরা ছত্রাকের যৌনজনন ও যৌনজননের ব্যাপারগুলো বুঝতে পারছো। এরপর কথা বলবো ছত্রাকের গুরুত্ব নিয়ে। তো ছত্রাকের গুরুত্বের মধ্যে উপকারী এবং অপকারী 2 ধরনেরই দিক আছে। প্রথমে আমরা কথা বলবো ছত্রাকের উপকারী দিকগুলো নিয়ে। যেমন ছত্রাককে আমরা খাদ্য হিসেবে কিছু ছত্রাককে খাওয়া হয়, আর ওষুধ পাওয়া যায়, উপাদান পাওয়া যায় ওষুধের কিছু ছত্রাক থেকে, এনজাইম পাওয়া যায়, উদ্ভিদের জন্য বৃদ্ধি হরমোন পাওয়া যায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিতে ছত্রাকের ভূমিকা আছে, শিল্পদ্রব্য উৎপাদনে আমাদের ছত্রাকের ভূমিকা রয়েছে। প্রথমে আমরা চলো দেখি হচ্ছে খাদ্য হিসেবে কোন কোন ছত্রাককে আমরা আসলে খেয়ে থাকি। মাশরুম হিসেবে আমরা যে সমস্ত ছত্রাক খেয়ে থাকি, মাশরুমের আসলে কোন কোন গণের ছত্রাকগুলোকে মাশরুম হিসেবে আমরা খেয়ে থাকি, এগুলো হচ্ছে অ্যাগারিকাস গণের ছত্রাক বা জেনাসের ছত্রাক, আরেকটা হচ্ছে বলভেরিয়েল্লা। এই 2টা জেনাস বা গণের ছত্রাককে আমরা মাশরুম হিসেবে খেয়ে থাকি। এখন অ্যাগারিকাসের 2টা প্রজাতি আছে, একটাকে বলা হয় অ্যাগারিকাস বিসফোরাস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাগারিকাস বিসফোরাস, ঠিক আছে, এই ছত্রাকটা। এবং আরেকটা অ্যাগারিকাসের প্রজাতি যেটাকে বলা হয় অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। এই 2টা প্রজাতি, অ্যাগারিকাসের এই 2টা প্রজাতি খাদ্য হিসেবে, এটা হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, 2টা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর মোরেল নামে একটা পরিচিত ছত্রাক, যেটাকে এই যে এটা হচ্ছে মোরেল, এটাকে খাবার হিসেবে ভক্ষণ করা হয়, যেটা মূলত হচ্ছে মরছেল্লা গণের ছত্রাক, ঠিক আছে। মোরেল হচ্ছে মরছেল্লা জেনাস বা গণের ছত্রাক। জেনাস বা গণ বলতে দেখো বৈজ্ঞানিক নাম লেখার সময়, যেমন ধরো এখানে অ্যাগারিকাস বিসফোরাস, এই যে 2টা নাম দেখতে পাচ্ছি, অ্যাগারিকাসটা হচ্ছে গণ, বিসফোরাসটা হচ্ছে প্রজাতি। তো মোরেল ছত্রাক কোনগুলা, যারা হচ্ছে মরছেল্লা গণের জেনাসের ছত্রাক, তাদেরকে বলা হয় মোরেল। আরেকটা ছত্রাক হচ্ছে ট্রাফল নামে পরিচিত। এটা হচ্ছে সেই ট্রাফেল যেটা হচ্ছে মাটির অভ্যন্তরে জন্মায়, মাটির নিচে পাওয়া যায় এটাকে। সো এটাকেও খাদ্য হিসেবে ভক্ষণ করা হয়। তো এটা মূলত হচ্ছে টিউবার গণের, ঠিক আছে,
টিউবার গণের ছত্রাক, অর্থাৎ এটা দেখতে অনেকটা আলু বা টিউবার মতো, যেহেতু মাটির নিচে জন্মায়, আলু যেরকম জন্মায় মাটির নিচে ওই রকমই। তো এটা হচ্ছে ট্রাফল নামক ছত্রাক, যেটা হচ্ছে কোন গণের ছত্রাক? টিউবার গণের। তাহলে আমরা খাদ্য হিসেবে দেখো কোন কোন গণের ছত্রাকগুলোকে মাশরুম হিসেবে আমরা বক্ষণ করি হচ্ছে অ্যাগারিকাস ও বলভেরিয়েল্লা জেনাস বা গণের ছত্রাকগুলা। অ্যাগারিকাসের দুইটা প্রজাতি, অ্যাগারিকাস বিস্ফোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এগুলো সবজি হিসেবে খাওয়া হয়, এগুলোর মধ্যে পুষ্টিগুণ ভালো। তারপর হচ্ছে মরেল নামক একটা ছত্রাক, যেটা হচ্ছে মরছেল্লা গণের ছত্রাক, যেটাকে খাবার হিসেবে খাওয়া হয়। ট্রাফল নামক একটা ছত্রাক, যেটাকে টিউবার গণের ছত্রাক, এটাও খাবার হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তাহলে এগুলো আমরা একটু মনে রাখবো। এরপর আমরা দেখব হচ্ছে ওষুধ তৈরিতে বা ওষুধের উপাদান সংগ্রহের কাজে আমরা অনেক পাই হচ্ছে অনেক উপাদান, ওষুধের অনেক উপাদান পাই হচ্ছে কোথেকে? ছত্রাক থেকে। যেমন ধরো আমাদের অতি পরিচিত প্রথম আবিষ্কৃত যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে ফেনিসিলিন, তাই না? প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিন। পেনিসিলিন এই অ্যান্টিবায়োটিকটা প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছে, তোমরা জানো। এই পেনিসিলিনটা কি? অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা কোত্থেকে প্রথম আবিষ্কার হয়েছে বা সংগ্রহ করা হয়েছে? সেটা হচ্ছে ফেনিসিলিন নামক ছত্রাক থেকে। পেনিসিলিন বা ফিনিসিলিয়াম, এই ফিনিসিলিন ওষুধটা ফিনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক ছত্রাক থেকে কি করা হয়েছে? সংগ্রহ করা হয়েছে। তাহলে মনে রাখবে ফেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা ফিনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক ছত্রাক থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটাকে অ্যারগোট বলা হয়, যেটা হচ্ছে সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধে ব্যবহার হয়। এই অ্যারগোট নামক এই ওষুধটা। তো এই অ্যারগোটটা কোত্থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ক্ল্যাবিসেপস পারফোরিয়া নামক ছত্রাক থেকে। দেখো এখানে এটা এভাবে মনে রাখা যায় যে সি দিয়ে মনে রাখবা হচ্ছে চাইল্ড বার্থ, ঠিক আছে? তো চাইল্ড বার্থ মানে হচ্ছে শিশু জন্ম দেওয়ার সময় যে উপাদানটা লাগে রক্তক্ষরণ বন্ধে, অ্যারগোট বলে। এই উপাদানটা পাওয়া যায় কোত্থেকে? চাইল্ড বার্থের সময় ক্ল্যাবিসেপস, সি দিয়ে মনে রাখবা। চাইল্ড বার্থের সময় যে ওষুধটা পাওয়া যায় এটা ক্ল্যাবিসেপস পারফোরিয়া থেকে পাওয়া যায়। আরেকটা ওষুধের কথা তোমাদের বইয়ে বলা আছে, যেটা হচ্ছে সাইক্লোস্পেরিন। এই সাইক্লোস্পেরিন এই ওষুধটা অঙ্গ প্রতিস্থাপনে বা অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে ব্যবহার করে। তাহলে এটা মনে রাখিও, সাইক্লোস্পেরিন এটা কিসে ব্যবহার করে? অঙ্গ ট্রান্সপ্ল্যান্টের কাজে এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখো এই ওষুধটা কোত্থেকে পাওয়া যায়? কোন ছত্রাক থেকে পাওয়া যায়? এই ওষুধটা পাওয়া যায় হচ্ছে একটা ছত্রাক যেটাকে বলা হয় টলিফোডিয়াম ইনফ্লাটাম থেকে। তাহলে খেয়াল করো তো, এই টলিফোডিয়াম ইনফ্লাটাম এই ছত্রাক থেকে কি পাওয়া যায়? সাইক্লোস্পোরিন। এটা এইভাবে মনে রাখা যায় যে টি দিয়ে মনে রাখতে পারো ট্রান্সপ্ল্যান্ট, টি দিয়ে কি মনে রাখতে পারো? ট্রান্সপ্ল্যান্ট। তো ট্রান্সপ্ল্যান্টের সময় যে ওষুধটা লাগতেছে সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন, সেটা পাওয়া যায় টলিফোডিয়াম ইনফ্লাটাম থেকে। তো এটা এভাবে মনে রাখতে পারো। এরপর হচ্ছে আর্থ্রাইটিসে ব্যবহৃত হয় স্টেরয়েড জাতীয় ওষুধ। তো এই স্টেরয়েড পাওয়া যায় কোত্থেকে? অ্যাসপারজিলাস থেকে। এটা কীভাবে মনে রাখবা? দেখো অ্যাসপারজিলাস ছত্রাক থেকে। এটা মনে রাখি এভাবে, এ দিয়ে হচ্ছে আর্থ্রাইটিস মানে হচ্ছে অস্থিসন্ধিতে প্রদাহ হওয়ার কারণে যে ব্যথা হয়, বা অস্থিসন্ধিতে হাড়ের জয়েন্টে যে প্রদাহ, সেটাকে আর্থ্রাইটিস বলে। এই কারণে ব্যথার সৃষ্টি হয় প্রচণ্ড। আর এই জন্য আমরা ব্যবহার করব কি? এরপর হচ্ছে এস দিয়ে মনে রাখবো হচ্ছে স্টেরয়েড। তাহলে আর্থ্রাইটিসে যে স্টেরয়েড আমরা ব্যবহার করি সেটা অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে আমরা পাই। এটা এভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো একটু আবার দেখি। দেখো এখানে দেওয়া আছে কি? পেনিসিলিন। এটা এই অ্যান্টিবায়োটিকটা কোত্থেকে পাই? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে।
এরগুট নামক একটা ওষুধ, যেটা সন্তান প্রসবের সময় রক্তকরণ বন্ধে ব্যবহার করা হয়, যেটা সাইলবার্ট দিয়ে সি দিয়ে মনে রাখবা, ক্লাভিসেপস পারফোরিয়া। ট্রান্সপ্ল্যান্টে যে ওষুধ পাওয়া যায় সাইক্লোস্পেরিন, এটা পাওয়া যায় ট্রান্সপ্ল্যান্ট থেকে মনে রাখবা, টলিফোডিয়াম ইনফ্লেটাম থেকে। অ্যাস্ট্রয়েড অ্যাসপারজিলাস থেকে সংগ্রহ করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাজিক মাশরুম বলে একটা মাশরুম আছে, যেখান থেকে দুইটা উপাদান পাওয়া যায়, ঠিক আছে। ম্যাজিক মাশরুম থেকে পাওয়া যায় হচ্ছে দুইটা উপাদান, ম্যাজিক মাশরুম, এটা একটু মনে রাখিও। মাশরুম থেকে কি পাওয়া যায়? দুইটা উপাদান পাওয়া যায়, একটাকে বলা হয় সেলুসাইভিন ও সেলুসিন নামক দুইটা উপাদান পাওয়া যায়, যেগুলো হচ্ছে মনে রাখিও, যেগুলো হচ্ছে হেলুসিনোজেনের মূল উপাদান। হেলুসিনোজেনের মূল উপাদান, হেলুসিনোজেনের মূল উপাদান একটু। হেলুসিনোজেন কি? হেলুসিনোজেন হচ্ছে এমন পদার্থ যেটা গ্রহণ করলে হেলুসিনেশন হয়, ঠিক আছে। অর্থাৎ অবাস্তব জিনিস দেখতেছো এরকম মনে হবে, কেউ কথা বলতেছে না মনে হবে কথা শুনতেছো কারো, কেউ নাই মনে হবে কাউকে দেখতেছো, এরকম অবাস্তব জিনিস মনে হবে হেলুসিনেশনের সময়। যে সেলুসিন এগুলা কোত্থেকে পাওয়া যায়? ম্যাজিক মাশরুম থেকে, ঠিক আছে। ম্যাজিক মাশরুম থেকে পাওয়া যায়, যেগুলার হেলুসিনোজেনের মূল উপাদান, যেগুলো গ্রহণ করলে কি হবে? হেলুসিনেশন হবে। আর এই ওষুধগুলো অর্থাৎ সেলুসিন এগুলা ব্যবহার করা হয়ে থাকে তোমার বিষণ্ণতা দূরীকরণে ব্যবহার করা হয়ে থাকে। সো আশা করছি আমরা কোন কোন ওষুধের উপাদানগুলা ছত্রাক থেকে পাচ্ছি এটা মনে রাখবো। এগুলো আশা করছি আমরা টেকনিকগুলো দিয়ে মনে রাখতে পারবো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ছত্রাক থেকে আমরা অনেক সময় অনেক এনজাইম বা উৎসেচক সংগ্রহ করতে পারি। যেমন ধরো আমরা যে একটা ছত্রাক আছে যেটা হচ্ছে তোমার স্যাকারোমাইসিস, যেটা ইস্ট নামে পরিচিত, তাই না? স্যাকারোমাইসিস, এটার একটা প্রজাতি যেটাকে বলা হয় স্যাকারোমাইসিস সেরিভেসি। এই প্রজাতি থেকে একটা এনজাইম পাওয়া যায় যেটা হচ্ছে ইনভার্টেস এনজাইম। এই ইনভার্টেস এনজাইম দিয়ে কী করা হয়? এই ইনভার্টেস এনজাইম কী করে দেখো, সুক্রোজ অর্থাৎ চিনিকে এই ইনভার্টেস এনজাইম ভাঙতে পারে। ইনভার্টেস এনজাইম কী করতে পারে? ভাঙতে পারে। ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে এটা একটু মনে রাখি, ঠিক আছে। তাহলে আমরা ইনভার্টেস এনজাইম কোত্থেকে পাবো? যে পাই হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভেসি থেকে, যেটা গ্লুকোজকে ভেঙে দিতে পারে, ঠিক আছে। এছাড়াও আমরা দেখো যে অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে ডায়াস্টেস নামক এনজাইম পাবো, যেটা শর্করাকে ভাঙতে সাহায্য করে, ডায়াস্টেস। তো আমরা এই দুইটা বিষয় মনে রাখতে পারি যে ইনভার্টেস পাওয়া যায় কোত্থেকে, এটা গুরুত্বপূর্ণ, স্যাকারোমাইসিস সেরিভেসি থেকে। এরপর দেখো হরমোন উৎপাদনে একটা উদ্ভিদের একটা বৃদ্ধি হরমোন যেটাকে বলা হয় জিবেরেলিন, এটা পাওয়া যায় হচ্ছে একটা ছত্রাক থেকে, যে ছত্রাকের নাম হচ্ছে জিব্রেল্লা ফুজিকোরি। এই ছত্রাক থেকে কি পাওয়া যায়? জিব্রেলিন পাওয়া যায়। জিব্রেলিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন, ঠিক আছে। উদ্ভিদের কি হরমোন? বৃদ্ধি হরমোন। উদ্ভিদের কি হরমোন? বৃদ্ধি হরমোন। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ছত্রাকের ব্যবহার দেখব। দেখো কিছু কিছু ছত্রাক আছে যারা হচ্ছে বিষাক্ত পদার্থ, মাটিতে থাকা বিষাক্ত পদার্থকে ভেঙে দিতে পারে। তাইলে বিষাক্ত, এটা একটু মনে রাখিও, পদার্থ ভেঙে দেয়, ঠিক আছে। এভাবে মাটিকে বিষাক্ত পদার্থের হাত থেকে রক্ষা করে, যেটাকে বলা হয়ে থাকে বায়ো রিমিডিয়েশন, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু কিছু ছত্রাক হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, অর্থাৎ মাটিতে থাকা বিভিন্ন জৈব বস্তুকে পচিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে, যেটা কৃষিতে সাহায্য করে। তাহলে বিষাক্ত পদার্থ ভেঙে দিয়ে মাটিকে বিষাক্ত পদার্থের হাত থেকে রক্ষা করে, যেটাকে বলা হচ্ছে বায়ো রেমিডিয়েশন। আর মাটির উর্বরতা বৃদ্ধি করে হচ্ছে জৈব বস্তুকে পচিয়ে মাটির উর্বরতা কী করে? বৃদ্ধি করে। এরপর দেখব শিল্প উৎপাদনে ছত্রাকের ব্যবহার। শিল্প উৎপাদনে যে ছত্রাকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যাকারোমাইসিস, যেটা ইস্ট নামে পরিচিত, সেরিভেসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কেন গুরুত্বপূর্ণ বলতেছি, এই তোমার
এই ইস্ট বা ছত্রাক থেকে অনেক ধরনের পদার্থ কী করা যায়, শিল্পক্ষেত্রে উৎপাদন করা হয়। ঠিক আছে, যেমন ধরো কী কী পদার্থ উৎপাদন করা যায়, যেমন ধরো ভিটামিন বি, সি ও গ্লিসারিন উৎপাদনে এটা ব্যবহার করা হয়, গ্লিসারিন উৎপাদনে। ঠিক আছে, এরপর দেখো আরও ব্যবহার হচ্ছে, আমরা যে চকলেট খাই এই চকলেটটা কিন্তু আছে কোকো গাছের বীজ থেকে। তাহলে মনে রাখবে এই কোকো বীজ থেকে চকলেট উৎপাদনে কিন্তু এই ছত্রাকটা স্যাকারোমাইসিস সেরিবেসি ব্যবহার করা হয়। বীজ থেকে কি উৎপাদনে, চকোলেট উৎপাদনে। ঠিক আছে, এরপর আরও ব্যবহার করা হয় হচ্ছে, তোমরা এটা জানো, এটা মূলত হচ্ছে স্যাকারোমাইসিস সেরিবেসি মূলত হচ্ছে কি মনে রাখবা, ইস্ট। তো এটা তোমরা সবাই জানো হচ্ছে ইস্টকে ব্যবহার করা হয় কেক ও পাউরুটি তৈরিতে, তাই না? বেকারি শিল্পে ব্যবহার করে, পাউরুটি তৈরিতে ব্যবহার করে। ঠিক আছে, সেজন্য অনেক সময় এই ইস্টটাকে কি বলা হয়, তাকে স্যাকারোমাইসিস সেরিবেসিকে কি বলা হয়, তাকে বেকারস ইস্ট, যেহেতু বেকারি শিল্পে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আবার দেখো মদ উৎপাদনে অর্থাৎ অ্যালকোহল উৎপাদনেও ইস্ট বা স্যাকারোমাইসিস সেরিবেসিকে ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য এই ইস্টের অপর একটা নাম আছে হচ্ছে ব্রিয়ার ইস্ট। ঠিক আছে, যেহেতু মদ বা বিয়ার উৎপাদনে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা শিল্প উৎপাদনের ক্ষেত্রে স্যাকারোমাইসিস সেরিবেসি বা ইস্টের অনেক ধরনের ব্যবহার দেখতেছি। ভিটামিন বি, সি ও গ্লিসারিন উৎপাদনে, কোকো বীজ থেকে চকলেট উৎপাদনে, কেক ও পাউরুটি তৈরিতে, মদ উৎপাদনে অর্থাৎ অ্যালকোহল উৎপাদনে আমরা স্যাকারোমাইসিস সেরিবেসিকে দেখব। আমরা দেখব কিছু ফিনিসিলিয়াম ছত্রাক আছে, 2টা প্রজাতি, যেটা দিয়ে সুরভিত পনির তৈরি করা হয়। এটাগুলো কোন কোন প্রজাতি? ফিনিসিলিয়ামের 2টা প্রজাতি, একটা হচ্ছে তোমার ফিনিসিলিয়াম ক্যামেম্বার্টি এবং আরেকটা ফিনিসিলিয়ামের প্রজাতি হচ্ছে ফিনিসিলিয়াম রসকুইফার্টি। ক্যামেম্বার্টি এবং রসকুইফার্টি এই 2টা প্রজাতি দিয়ে কি করা হয়, সুরভিত পনির, অর্থাৎ দুধ থেকে যে পনির হয় সেটা হচ্ছে বিশেষ পনির, সুরভিত পনির তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে স্যাকারোমাইসিস সেরিবেসি থেকে কী কী উৎপাদন করা হয় এবং সুরভিত পনির উৎপাদনে কোন কোন ছত্রাকগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যেই জিনিসটা পড়ব, ফিনিসিলিয়াম থেকে, দেখো ফিনিসিলিয়াম থেকে আরও কিছু জৈব অ্যাসিড আমরা উৎপাদন করতে পারি। ঠিক আছে, ফিনিসিলিয়াম থেকে কী কী জৈব অ্যাসিড উৎপাদন করা হয়? ফিনিসিলিয়াম থেকে যেমন ধরো উৎপাদন করা যায় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড, এরপর হচ্ছে তোমার মেলিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এগুলা শিল্পক্ষেত্রে উৎপাদন করা হয়। অক্সালিক অ্যাসিড এগুলা শিল্পক্ষেত্রে আমরা ফিনিসিলিয়ামের মাধ্যমে উৎপাদন করতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো শিল্প উৎপাদনে তোমার ছত্রাকের গুরুত্ব। তাহলে আমরা এই বিষয়গুলা পড়ে নিলাম যে ছত্রাকের আসলে কি কি ভূমিকা আছে। ছত্রাকের যে ভূমিকাগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ওষুধ খাবার হিসেবে দেখছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ওষুধ তৈরিতে, এরপর হচ্ছে কিছু ছত্রাক থেকে আমরা এনজাইম এবং বা উৎসেচক পাচ্ছি, হরমোন উৎপাদনেও ছত্রাকের ভূমিকা আছে, এরপর হচ্ছে পরিবেশ সংরক্ষণের ভূমিকা আছে, এরপর হচ্ছে শিল্প উৎপাদনে ছত্রাকের ভূমিকা রয়েছে। ঠিক আছে, এরপর আমরা কথা বলবো ছত্রাকের উপকারী প্রভাবগুলো আমরা জানলাম, এখন কথা বলবো ছত্রাকের অপকারী দিকগুলো নিয়ে। দেখো, ছত্রাকের অপকারী দিকগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো বলবো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যদ্রব্য পচন এবং বিষক্রিয়ার ক্ষেত্রে তোমার ছত্রাকের ভূমিকা আছে। উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে, মানুষের মধ্যে মানুষের অনেক চর্মরোগ বা স্কিনের সমস্যা হচ্ছে ছত্রাকের জন্য হয়ে থাকে। গৃহপালিত পশু এবং পাখি, মাছের মধ্যেও ছত্রাক রোগ সৃষ্টি করে। এই জিনিসগুলো, এই 4টা বিষয় আমরা বিস্তারিত জানবো। এছাড়াও তোমরা মনে রাখতে পারো বিভিন্ন প্রাণীর মধ্যেও ছত্রাক রোগ সৃষ্টি করে। কাগজ বিনষ্টকরণ, কাঠের পচন এবং ক্ষয়, চামড়া ও কাপড়ের মধ্যে ছিথি তৈরি করতেও ছত্রাকের ভূমিকা আছে। তো প্রথমে আমরা কথা বলবো খাদ্যদ্রব্য পচন নিয়ে। তো সময়ের
সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে বিষয়গুলো লিখে নিলাম। তো তোমরাদেরকে জাস্ট একটু দেখো যে খাদ্যদ্রব্য পচন ও বিষ ক্রিয়ার ক্ষেত্রে কে কে কাজ করে। অ্যাসপারজিলাস এবং ফেনিসিলিয়াম এই ছত্রাকগুলা আচার, চাটনি, জ্যাম, জেলি ইত্যাদি নষ্ট করে। এই দুইটা ছত্রাকের কথা আমরা মনে রাখবো। খাদ্যদ্রব্যের যে পচনের ক্ষেত্রে অপকারী ভূমিকা, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। স্পারজিলাস এবং ফেনিসিলিয়াম এটা কি করে? আচার, চাটনি, জ্যাম, জেলি এগুলো নষ্ট করে। তারপর হচ্ছে গুদামজাত খাদ্যশস্য যেগুলো তোমার সংরক্ষণের জন্য গুদামজাত করা হয়, সেগুলা অনেক ক্ষেত্রে ছত্রাক দ্বারা কী হয়ে থাকে? নষ্ট হয়ে থাকে। তাহলে ছত্রাক গুদামজাত খাদ্য নষ্ট করে। তারপর হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লাভাস, এটা একটু মনে রাখবা। এটা কি? অ্যাসপারজিলাস ফ্লাভাস। এই যে এই ছত্রাকটা কি করে? একটা টক্সিন তৈরি করে, মাইকোটক্সিন। টক্সিন মানে বিষ, মাইকো মানে হচ্ছে ছত্রাক থেকে তৈরি হচ্ছে সেজন্য। তাহলে অ্যাসপারজিলাস ফ্লাভাস নামক একটা ছত্রাক আছে যেটা মাইকোটক্সিন তৈরি করে এবং খাবারকে কি করে? বিষাক্ত করে তোলে। তাহলে খাদ্যদ্রব্য পচন ও বিষ ক্রিয়ার ক্ষেত্রে এই ছত্রাকগুলোর ভূমিকা আমরা একটু মনে রাখবো। এরপর আমরা দেখব হচ্ছে উদ্ভিদে কী কী রোগ সৃষ্টি করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেলম্যান্থিয়াস্পোরিয়াম ওরাইজা, এটা এই যে ছত্রাকটা, ওরাইজা নামটা আমরা থাকলে মনে করবো এটা ধান, ঠিক আছে? ধানের বৈজ্ঞানিক নামের একটা অংশ যেহেতু এখানে আসছে। হেলম্যান্থিয়াস্পোরিয়াম ওরাইজা এটা কিন্তু কোথায় রোগ তৈরি করে? ধানের মধ্যে, ধানের বাদামি দাগ রোগ তৈরি করে। মনে রাখবে এই ছত্রাকের জন্য যে ধানের বাদামি দাগ রোগ হয়, এই কারণে ধানের ফলন কিন্তু কমে যায়। এই ছত্রাকের কারণে ধানের ফলন কমে এমন অবস্থা হয়েছে যে 1942 সালের দিকে তৎকালীন বাংলায় কিন্তু কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? কার জন্য? এই হেলম্যান্থিয়াস্পোরিয়াম ওরাইজা এই ছত্রাকের জন্য, ঠিক আছে? এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ছত্রাকের নাম মনে রাখবো, সেটা হচ্ছে ফাইটোপটেরা ইনফেস্টেন্স। এটা আলুর বিলম্বিত ধসা রোগ তৈরি করে, যেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই আলুর বিলম্বিত ধসা রোগের কারণে আয়ারল্যান্ডে আলুর ফলন কমে গিয়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কারণ আয়ারল্যান্ডের মানুষদের প্রধান খাদ্য হচ্ছে আলু। এখন আলুর মধ্যে বিলম্বিত ধসা রোগ যেটা হয়ে থাকে ফাইটোপটেরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের কারণে, এই রোগ হওয়ার কারণে আয়ারল্যান্ডে কি হয়? দুর্ভিক্ষ হয়। আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ, তো এটার কারণে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়, প্রায় 20 লক্ষ মানুষ তোমার ঘরবাড়ি ছাড়তে হয়, ঠিক আছে? এই দুর্ভিক্ষের কারণে। তো একটা মনে রাখবো, এটা দুইটা গুরুত্বপূর্ণ রোগ। একটা হচ্ছে হেলম্যান্থিয়াস্পোরিয়াম ওরাইজা যেটা ধানের মধ্যে হয়, একটা হচ্ছে ফাইটোপটেরা ইনফেস্টেন্স আলুর বিলম্বিত দশা রোগ। এই আলুর বিলম্বিত দশা রোগ নিয়ে আমাদের কিন্তু বিস্তারিত আলোচনা আছে, এটা আমরা পড়ব। এরপর দেখো উদ্ভিদের রোগের মধ্যে আরও একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনি ট্রিটিসি, ঠিক আছে? এই ছত্রাকটা গম গাছের মরিচা রোগ তৈরি করে, ঠিক আছে? এটা তোমরা চাইলে মনে রাখতে পারো। তারপর হচ্ছে আরেকটা ঐতিহাসিক ঘটনা দেখো, পিটার দ্য গ্রেট যখন তোমার তুরস্ক দখল করতে গেছে, তো যুদ্ধ করার জন্য যে ঘোড়াগুলা উনি নিয়ে গেছিল, এই ঘোড়াগুলা কি হয়? এই যে ঘোড়াগুলা উনি নিয়ে গেছিল, এই ঘোড়াগুলা আরঘুট আক্রান্ত রায় খায়। যে রায়টা ঘোড়াগুলোকে খেতে দেওয়া হয় সেগুলো কী ছিল? আরগুট নামক বিষাক্ত পদার্থ ছিল। যে আরগুটটা তোমরা পড়েছিলা, আরগুট পদার্থটা হচ্ছে ক্লেবিসেপস পারপুরিয়া থেকে তৈরি হয়, কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে? এই ক্লেবিসেপস পারপুরিয়া থেকে যে আরগুট হয়, এটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হচ্ছে সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধে এই ওষুধটা ব্যবহার করে, ঠিক আছে? সো এই আরগুটটা যেটা তৈরি হচ্ছে ক্লেবিসেপস পারপুরিয়া নামক ছত্রাক থেকে, ওই ছত্রাক যখন রায়ের মধ্যে জন্মায় তখন আরগুট অধিক পরিমাণে এখানে যুক্ত হয় ওই রায়ের মধ্যে। তখন ওই রায়টা যখন ঘোড়া খায়, তখন ঘোড়া কী হয়? অধিক পরিমাণে খাওয়ার কারণে পক্ষাঘাতগ্রস্ত এবং অনেক ঘোড়া মারা যায়। ফলে তাকে তুরস্ক দখল অভিযান কী করতে হয়েছে? বন্ধ করতে হয়েছে। এটা এমনি তোমরা মনে রাখিও। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে মানুষের রোগ সৃষ্টি, ঠিক আছে? কোন কোন ছত্রাকগুলো মানুষের মধ্যে রোগ তৈরি করে? যেমন ধরো গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখিও, দাঁত রোগ, ঠিক আছে? সবাই আমরা এটার সাথে পরিচিত, দাঁত রোগ। এটা হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম এই ছত্রাক দিয়ে হয়ে থাকে। তাহলে তোমরা মনে রাখবা দাঁত রোগের কোন ছত্রাক দিয়ে হয়ে থাকে? ট্রাইকোফাইটন রাবরাম। তারপর চারটা হচ্ছে জাইগোমাইকোসিস। এটা তোমার বেশ করে অন্ননালী মুখের মধ্যে এই ছত্রাকগঠিত রোগটা দেখা যায়। এটা হচ্ছে মিওকোর এবং রাইজোফাস গণের ছত্রাক দিয়ে হয়ে থাকে। তাহলে জাইগোমাইকোসিস এটা হয় কার মাধ্যমে? মাইকোসিস হচ্ছে মনে রাখবা যে তোমার ছত্রাকগঠিত যে রোগগুলো আছে, এই ছত্রাকগঠিত রোগগুলোকে একসাথে মাইকোসিস বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জাইগোমাইকোসিস হচ্ছে তোমার ছত্রাক দ্বারা গঠিত একটা রোগ, যেটা মিওকোর এবং রাইজোফাস গণের ছত্রাক দিয়ে হয়ে থাকে। তারপর হচ্ছে এই রোগটা ইম্পর্টেন্ট, ক্যান্ডিডিয়াসিস। এই রোগটা হয়ে থাকে ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক ছত্রাক দিয়ে, ঠিক আছে? এটা তোমার বিশেষ করে হচ্ছে জনন অঙ্গে,
এই ক্যান্ডিডা তারপর হচ্ছে বিশেষ করে জননাঙ্গে, তারপর হচ্ছে মুখের অভ্যন্তরে, ঠিক আছে, মুখগহ্বরে এই ক্যান্ডিডা ছত্রাকটা আক্রমণ করে, ফলে তখন ক্যান্ডিডিয়াসিস নামক রোগ তৈরি হয়ে থাকে। এইটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখিও, যেটা হচ্ছে মুখগহ্বর এবং জননাঙ্গের মিউকাস ঝিল্লির মধ্যে তোমার আক্রান্ত করে এবং ওইখানে রোগ তৈরি করে, যে রোগকে বলবো আমরা ক্যান্ডিডিয়াসিস। তাহলে ক্যান্ডিডা অ্যালবিগেন্স নামক ছত্রাক দিয়ে কী রোগ হয়? ক্যান্ডিডিয়াসিস রোগ হয়। তা হচ্ছে মানুষের মাথায় টাক সৃষ্টি হয় কোন ছত্রাক দিয়ে? এটাও ইম্পর্টেন্ট, এটা মনে রাখিও, মাইকোস্পোরিয়াম। তাহলে মাইকোস্পোরিয়াম নামক ছত্রাক দিয়ে মানুষের মাথায় কী সৃষ্টি হয়? টাক সৃষ্টি হয়। এরপর হচ্ছে গৃহপালিত পশু পাখি এবং মাছের রোগ সৃষ্টি। মাছের রোগ সৃষ্টি এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখিও, যেটা হচ্ছে সেপ্রোলেগনিয়া দিয়ে হয়ে থাকে। সেপ্রোলেগনিয়া নামক ছত্রাক দিয়ে হয়ে থাকে কাপ জাতীয় মাছের মধ্যে রোগ। আরেকটা দেখো, তাও সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা, ঠিক আছে, এটা দিয়ে হয়ে থাকে স্যামন মাছের মধ্যে এক ধরনের রোগ হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও এখানে হাঁস মুরগি পাখির গর্ভপাত, অর্থাৎ ডিমের মধ্যে তোমার যে হাঁস মুরগি এবং পাখির গর্ভপাত বলতে বোঝাচ্ছে ডিমে পাখির বা হাঁস মুরগির ডিমের অভ্যন্তরে তোমার যে মুরগি বা হাঁস মুরগি বা পাখির যে বাচ্চা এটা ডেভেলপ করে না, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হাঁস মুরগি বা পাখির গর্ভপাত। এটা হয় কখন? অ্যাসপারজিলাস পানিকাটাস নামক একটা ছত্রাকের সংক্রমণের কারণে। তাহলে আমরা আশা করি এইগুলা পড়ে নেব। অ্যাসপারজিলাস পানিকাটাস নামক ছত্রাকের কারণে হাঁস মুরগি ও পাখির গর্ভপাত হয়। সেপ্রোলেগনিয়া এটা মনে রাখি, এটা মাছের রোগ তৈরি করে। সেপ্রোলেগনিয়াটা কাপ জাতীয় মাছের রোগ তৈরি করে। আর একটা হচ্ছে স্পেসিফিক করে দিয়েছে একটা প্রজাতি, সেপ্রোলেগনিয়ার একটা প্রজাতি, সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা, এটা হচ্ছে স্যামন মাছের মধ্যে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এগুলো একটু পড়ে নেব।